আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে আবারও চলে আসলাম। একজন টিচারের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে স্টুডেন্টের সামনে উপস্থিত হওয়া। মন যতই খারাপ থাক, শরীর যতই অচল থাক, স্টুডেন্টকে সামনে দেখলেই টিচার চাঙ্গা হয়ে যায়। অনেকে আবার অন্যভাবে বিষয়টাকে দেখে যে স্টুডেন্ট মানেই তো টাকা, মন তো চাঙ্গা হবে। টাকার একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও এটার যে ভালো লাগা, এটা টিচার ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। যাই হোক, আমার ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছ কি না, আমাকে দেখতে পাচ্ছ কি না, এগুলো একটু ক্লিয়ার করো। আচ্ছা, আজকে আমরা মূলত কথা বলবো আমাদের একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেগুলো কিভাবে করব বা কোত্থেকে শুরু করব, কিভাবে বুঝাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো সাউন্ডের বিষয়টা আল মারুফ, আমাদের টেকনিক্যাল হেড মারুফ বলছে ভাই শুনতে পাচ্ছে। মারুফ যেহেতু শুনতে পাচ্ছে, তার মানে ইনশাল্লাহ সবাই শুনতে পাবে। তো যাই হোক, লাইভটা যারা যারা দেখবেন, একটু অনুরোধ থাকবে, আজকে আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে, লাইভটা মূলত আমি ইন্টারের স্টুডেন্টদের জন্য করছি, বাট এখানে যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো এসএসসি, এইচএসসি বা এসএসসির নিচের লেভেলের স্টুডেন্টদেরও কাজে লাগবে। তো এরকম পরিচিত কেউ যদি কেউ থাকে, তার কাছে লাইভটা শেয়ার করতে পারেন, বা লাইভ চলাকালীন সময়ে যদি কারো কোনো বিষয়ে জানার বা আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, সেগুলো ধরায় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার দীর্ঘ 10-12 বছরের পড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমি আজকে কথা বলবো। আবু সাইদ মুন্না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, সুদূর বগুড়া থেকে আমাদের আবু সাইদ মুন্না ভাই আছেন। আবু সাইদ মুন্না ভাইকে আপনারা যারা চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না তাদের সম্পর্কে একটু বলি। যে আবু সাইদ মুন্না ভাই ছিলেন একটা সময় রাজশাহীর টপ, মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শিক্ষক। মানে ওনার কাছে পড়ার পরে এ প্লাস কারো মিস হয়েছে, আল্লাহর রহমতে এরকমটা কারো হয় না। স্টুডেন্টদের নয়নের মর্নিং, মানে ফেভারেট টিচার, যত ক্যাটাগরি দেওয়া যায় স্টুডেন্টের নাকি সেই ক্যাটাগরিতেই ডাক। এখন উনি চাকরির সুবাদে বগুড়াতে অবস্থান করছেন। আচ্ছা, আপনাদের পরিচিত কোনো স্টুডেন্ট যদি থাকে, সেটা যে ক্লাসেরই হোক, তাকে মেনশন দিতে পারেন আজকে আমাদের লাইভে। আজকে আমরা অনেক সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আজকে কয়েকটা টপিক সিলেক্ট করেছি কথা বলার জন্য। তো সেই টপিকগুলো আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমাদের সঙ্গে লাইভে অলরেডি 7-8 জন যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমরা আরও পাবলিক পাবো। আজকে মেনলি 3টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে একাডেমিক লাইফে একটা স্টুডেন্টের কীভাবে পড়াশোনা করা দরকার। মূল কথাগুলো আবারও বলছি, এইচএসসি স্টুডেন্ট যারা একাডেমিক, যারা পরীক্ষার্থী, যারা এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো। মানে মূল কথাগুলো হবে আজকে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তাদেরকে নিয়ে। তো এরা কিভাবে পড়বে, কিভাবে নোট তৈরি করবে, তা আচ্ছা, নোট বই, নোট খাতা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনা হবে। তারপর চান্স পাওয়া স্টুডেন্টরা অল্প সময়ে কিভাবে তারা এতগুলো তথ্য মনে রাখছে, এগুলো নিয়ে কথা বলবো। দেখা যাক লাইভে আর কে কে যুক্ত হয়। সুমাইয়া কারিমা, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া কারিমা, তুমি কেমন আছো? আমি সব সময় তোমার জন্য দোয়া করি। আমি চাই যে তুমি সুস্থ থাকো। তুমি সুস্থ থাকলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা।
আজকে যারা লাইভ শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের কাছে আমি ফরিয়াদ করব যে আমাদের এই সুমাইয়া কারিমা মেয়েটার জন্য একটু দোয়া করবেন। খুবই ডেডিকেটেড একটা মেয়ে। তো যাই হোক, কথা শুরু করি যে একাডেমিকে কিভাবে পড়বো এটা নিয়ে কথা বলি। একাডেমিক বলতে আমরা সাধারণত ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারকে বুঝি। আমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে সময় আমরা বলি যে 2 বছর থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করার জন্য এইচএসসি পরীক্ষার আগে খুব বেশি হলে 18 মাস টাইম পাই নর্মালি। আর যেগুলো শর্ট সিলেবাসের ব্যাচ তারা এত সময় পায়নি। তো এখন যারা আছে তারা মোটামুটি 18 মাস নিম্নে পাবে। পরীক্ষা সব কিছু মিলাই মোটামুটি 2 বছর ধরা হয়। তো এই 2টা বছর একটা স্টুডেন্টকে এত সুন্দরভাবে গুছাই নিতে হবে, দেখে মনে হইতে পারে ভাই 2 বছর হিউজ টাইম, বাট এসএসসি লেভেলের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই 2 বছর কিন্তু কিছুই না। মানে শুরু হলো হুট করে দেখবা শেষ হয়ে গেছে। মানে শুরু হইতে টাইম লাগে বাট শেষ হইতে টাইম লাগে না, এত দ্রুত চলে যায়। যারা এবার এসএসসি পরীক্ষা দিলা তারা ভাবো পরীক্ষা দেওয়ার অলরেডি কত মাস হয়ে গেল। যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছো তারা ভাবো যে অলরেডি 1 বছর শেষ, সেকেন্ড ইয়ারও অনেক দূর শেষ। তাহলে টাইম কত দ্রুত যাচ্ছে। তো এই সময়টাকে আমরা যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে না পারি তাহলে কিন্তু ভাই কপালে দুঃখ আছে। তো দুঃখ অনেক দিক থেকেই আসে, সবগুলোর দিক নিয়ে আজকে কথা বলবো না। আজকে আমি তোমাকে বলবো যে তুমি এই 2 বছর কিভাবে পড়বা, বা যাদের ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে তারা কিভাবে সেকেন্ড ইয়ার কাভার দেবে। এখন দেখো, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো ম্যাক্সিমাম আগামীকালকে নটরডেমের এক্সাম আছে, এজন্য হয়তো বা ঢাকাতে অবস্থান করছো। তো লাইভটা তোমরা পরে দেখে নিও, বাট আমি তোমাদেরকে কথাগুলো বলে রাখছি। বিষয় হচ্ছে যে এই 2 বছর পরে তুমি লাইফে কি হতে চাও, এটা সিলেকশন তোমার বাবা মারা অলরেডি একবার করে ফেলেছে, সে অনুযায়ী তারা তোমাকে গাইডলাইন দিয়ে বড় করে ফেলেছে। বাট তোমারও একটা চাওয়া আছে। যখন তোমার চাওয়া, তোমার পরিবারের চাওয়া, তোমার টিচারের চাওয়া একসাথে মিলে যাবে তখন হবে না একবারে ঝাক্কাস একটা ব্যাপার। তো অনেক ক্ষেত্রে পরিবারের চাওয়ার সাথে নিজের চাওয়া মিলে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি ফার্স্ট ইয়ারে যা চাচ্ছ, সাপোজ ফার্স্ট ইয়ারে তোমার টার্গেট যে আমি ইঞ্জিনিয়ার হব, বাট দেখা গেল যে ফার্স্ট ইয়ার শেষে তোমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই কোর্সগুলোর প্রিপারেশন ঠিক মতো হচ্ছে না। তখন আবার অনেক স্টুডেন্ট চিন্তা করে যে তাহলে আমি মেডিকেলের প্রিপারেশন নিই। আবার অনেকের মেডিকেল প্রিপারেশন শুরু থেকে স্বপ্ন থাকে, আর মেয়ে মানুষ হলে তো কোনো কথাই নেই, মানে এদের জন্মই হয়েছে মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য। হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট থাকে যারা মানে স্বপ্ন দেখে যে মেডিকেলে পড়বে না, ইঞ্জিনিয়ারিং পড়বে। এর বাইরেও পাওয়া খুব কঠিন। যাই হোক, আমি যত মেয়েকেই দেখি মানে বাই বর্ন এদের ডিফল্ট একটা সেট আপ যারা ডাক্তার হবে। তো যাই হোক, অবশ্যই স্বপ্ন থাকা ভালো, স্বপ্নের পিছনে ছোটাও ভালো। দেখো, এই যে তোমার টার্গেট ফিক্সডটা কিন্তু একটা মেইন জিনিস, বাট টার্গেটটা কিন্তু তোমার চেঞ্জ হবে। প্রত্যেক 1 মাস 2 মাস পর পর তুমি চিন্তা করবা, দেখবা যে মনে হবে না এই দিক যাই, না ওই দিক যাই। এই টার্গেটটা ফিক্সড করতে করতে তোমার ইন্টার পরীক্ষা হয়ে যাবে, তারপরেও অনেক সময় তোমার ফিক্সড হবে না। ফিক্সড হবে কখন জানো? যখন বিভিন্ন কোচিং, বিভিন্ন প্রাইভেট টিচার নিজের ব্যাচে টানার জন্য তোমাকে মোটিভ করবে। ঠিক আছে, ধরো যারা আর্টস বা অন্যান্য কোচিং চালায়, আমি সায়েন্স স্টুডেন্টকে নিয়ে বলছি, আর্টস বা অন্যান্য কোচিং চালায়, তারা তোমাকে প্রমোট করবে যে তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করো, হিউজ প্রমোট করবে। যারা ইঞ্জিনিয়ারিং কোচিং চালায় তারা তোমাকে বলবে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, যারা মেডিকেল তারা মেডিকেলের কথা বলবে। মানে সবাই নিজ নিজ পয়েন্ট অফ ভিউটা তোমার সামনে তুলে ধরবে। ঠিক আছে, এক্ষেত্রে অনেকের চেঞ্জ হয়ে যায় যে কি বলে, সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে যায়। তো সিদ্ধান্ত ফাইনাল হবে সেদিন যেদিন তুমি কোনো একটা কোচিংয়ে টাকা দিয়ে দিবা, যে আজকে থেকে আমি অমুক প্রিপারেশনের জন্য টাকা দিলাম। তারপরেও আরেকবার চেঞ্জ হবে কখন জানো? যখন তুমি এইচএসসির রেজাল্ট হাতে পাবা, তখন আবার তুমি যে কোচিংয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো দেখো তোদেরকে যাই বলছো ভাই আমি আর ইঞ্জিনিয়ারিং করবো না, আমাকে ভার্সিটি পাঠিয়ে দেন। আবার যারা ভার্সিটি করছে তারা আবার বলবে যে
কেনা করেছেন, তার মানে তোমার টার্গেট ফিক্স কিন্তু হচ্ছে না। আমি এটাই বোঝাতে চাইলাম এতক্ষণে যে তুমি যে একটা টার্গেট ফিক্সড করবা এটা সম্ভব হয় না। আবার কেউ কেউ পারে যে যা হয় হোক টার্গেট ফিক্সড হবে। আচ্ছা, এবার কিছু মানে খুবই মানে ভয়ঙ্কর কথা বলি, শুনতে অনেক খারাপ লাগবে বাট খুবই ভয়ঙ্কর কথা। যারা ফার্স্ট ইয়ারে আছো, যারা টার্গেট নিচ্ছ যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তোমার অতীতে ম্যাথ ফিজিক্স ভালো লাগতো, তোমার মুখস্থ বিদ্যা একটু ভালো লাগে না। এখানে একটা বিষয় আছে যে মুখস্থ বিদ্যা ভালো লাগে না বলে যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসে তারা ভাই বুঝে যে এখানে কী পরিমাণ মুখস্থ বিদ্যা আছে, ওই দিকের আলোচনা যাচ্ছি না। যেহেতু তুমি এখন পর্যন্ত ধরে রেখেছ যে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়গুলো ভালো লাগে, তোমার ম্যাথ ফিজিক্স টার্মসগুলো ভালো লাগে, তোমার মুখস্থ বিষয়গুলো অ্যাভয়েড করতে ভালো লাগে, তার মানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেন্টালি ফিট। তো যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেন্টালি ফিট হও, সেক্ষেত্রে তোমার ফার্স্ট ইয়ারে বায়োলজি সাবজেক্টটাকে রাখতে হবে অপশনাল। ফার্স্ট কাজ, তোমাকে বায়োলজি রাখতে হবে অপশনাল। আবার অনেকে এক ধাপ আগায় গিয়ে বায়োলজি সাবজেক্টই রাখে না। এটা নিয়ে আলাদা আলোচনা আছে যে বায়োলজি সাবজেক্টটা রাখবা কি রাখবা না, বা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা ম্যাথ রাখবা কি রাখবা না, এটা নিয়ে আমরা আলাদা কোনো একদিন আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার বায়োলজি অপশনালে রাখতে হবে, ফার্স্ট কথা। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তোমাকে হায়ার ম্যাথ অপশনাল করতে হবে। দ্বিতীয় কথা, তোমার যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তোমাকে বায়োলজি সাবজেক্টটাকে খুব ফোকাস নিয়ে পড়াশোনা করার প্রয়োজন আমি মনে করি নাই। তোমার টার্গেট থাকবে যে বায়োলজির বেসিক বিষয়গুলো আমি জানবো, বায়োলজিতে টেনে টুনে আমার এ গ্রেড বা A+ হলে আমার ওকে, ঠিক আছে। হ্যাঁ, বায়োলজি টিচারটা শুনলে আমাকে দিবেনি। তো যাই হোক, মানে এটা হলো বাস্তব কথা যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার যদি টার্গেট থাকে যে ইঞ্জিনিয়ারিংই হবে, তাহলে আমি বলবো বায়োলজিটাতে তুমি একটু হালকা স্লো হয়ে যাও। তার মানে এমন না যে বায়োলজি পড়বাই না, ঠিক আছে। আমার ব্যক্তিগত যদি বলি, আমার বায়োলজিতে A গ্রেড ছিল, A+ ছিল না HSC-তে। তো এটা দিয়েই কিন্তু আমি ঢাকা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় চান্স পেয়েছি। তো যদি তোমার মেডিকেল প্রিপারেশন হয়, তাহলে ম্যাথের বিষয়ে তোমার ফোকাসটা হবে এরকম যে ম্যাথ তুমি পড়ছো, তোমাকে পাস করা লাগবে, তোমাকে A গ্রেড বা A+ পাওয়া লাগবে, জাস্ট এনাফ। বেশি ডিপে তোমার যাওয়ার দরকার নাই। এখন আসো পরবর্তী কথা। আজ একটু কমেন্টগুলো দেখে নিই। জাহিদুর রহিম জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। জাহিদ ভাই খুবই হাসি খুশি একজন মানুষ, ভাইকে আমার খুবই ভালো লাগে। আমরা ভাইয়ের ছেলের জন্য সবসময় দোয়া করি। খাদিজা আক্তার তুবা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুবা, তোমার এক্সাম কেমন হচ্ছে? আমরা আশাবাদী যে তুমি অনেক ভালো করবা, তুমি অনেক ভালো করবে, এই দোয়াটাই আমরা সবসময় করি। তো এক্সামগুলো কেমন হচ্ছে একটু জানাইও, তাহলে আমরাও খুশি হইতে পারবো। আচ্ছা, তো বিষয় হচ্ছে এখন কথা হলো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তাদের পড়াশোনাটা কেমন হবে? দেখো, ইঞ্জিনিয়ারিং মেডিকেল বলো ভার্সিটি বলো যেটাই হোক, তোমার পড়াশোনার ধরনটা হবে এমন যে তুমি সার্বক্ষণিক তোমার ফোকাস থাকবে পড়াশোনা রিলেটেড, ঠিক আছে। হ্যাঁ, তোমার সাইডে তুমি খেলাধুলা করতে পারো, তোমার সাইডে ফ্রেন্ড সার্কেল থাকবে, আড্ডা হবে, সব কিছুই হবে, বাট মূল ফোকাসটা থাকবে পড়াশোনা রিলেটেড। তোমার ভালো লাগার বিষয়টা হবে পড়াশোনা। তোমার ফ্রেন্ড সার্কেল হবে তারা যারা পড়াশোনামুখী। এরকম ফ্রেন্ড সার্কেল পোষা যাবে না যাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা বই পড়লেই চা খাইতে মন চায়, বাইরে যায় বাতাস খাইতে মন চায়, ঠিক আছে, যাদের বিভিন্ন মহিলা কলেজের সামনে দাঁড়ায় থাকতে মন চায়, পদ্মার পাড়ে যাইতে কাউকে সাথে নিয়ে মন চায়, এইরকম ফ্রেন্ড যদি থাকে তাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই ওরা তো আমার ফ্রেন্ড, ঠিক আছে, ওরা তোমার ফ্রেন্ড, ওদেরকে আমি কীভাবে ফেলে দেবো? দেখো, ওরা তো তোমার ফ্রেন্ড, অবশ্যই তোমার ফ্রেন্ড, তাদেরকে তো ফেলতে বলছি না, বাট তোমার পড়াশোনার ক্ষতি হবে, এই ক্ষতি করে ফ্রেন্ডশিপ পোষার কোনো প্রয়োজন নেই।
কারণ তুমি যখন চান্স পাবা না, ঠিক আছে, তুমি যখন বিপদে পড়বা ভাই, তখন এই ফ্রেন্ডশিপ থাকবে না। তুমি এই যে কলেজে উঠেছো, তুমি মাথায় রাখবা তুমি এসএসসি পর্যন্ত যে ফ্রেন্ড সার্কেলটা পেয়েছো, এই ফ্রেন্ড সার্কেল পরবর্তীতে তোমার আজীবনের জন্য থাকলো। তুমি কলেজ লাইফে যে ফ্রেন্ড পাবা, তুমি ভার্সিটি লাইফে যে ফ্রেন্ডগুলো পাবা, এগুলো হবে ক্ষণস্থায়ী, এগুলো দীর্ঘমেয়াদী টিকবে না। হ্যাঁ, 2-1টা ফ্রেন্ড থাকবে, ভার্সিটিতেও হবে, কলেজেও হবে, কিন্তু তোমার মূল ফ্রেন্ড সার্কেল স্কুলে যেটা ছিল সেটা মূলত সাস্টেন করবে সারা জীবন, স্কুল লাইফে তোমার মনে পড়বে। তো এই ফ্রেন্ড সার্কেল সিলেকশনের বিষয়ে খুবই সাবধান হতে হবে। তোমার কেরিয়ার গঠন করতে পারে তোমার ফ্রেন্ড, তোমার কেরিয়ার ধ্বংস করতে পারে তোমার ফ্রেন্ড। কখনো এমনটা হবে না যে তোমরা 10 জন ফ্রেন্ডের, ঠিক আছে, 4-5 জন চান্স পাইছো আর 4-5 জন চান্স পাওনি, এমনটা কখনো হবে না। ঠিক আছে, চান্স পাইলে দেখবা 8-9 জনই চান্স পাইছো, 2-1 জন অ্যাক্সিডেন্টাল পায়নি, অথবা 2-1 জন পাইছো কেউই পায়নি, এমনটা হবে। ফ্রেন্ড সার্কেলটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমার সার্কেলের হয় তোমরা সবাই চান্স পাচ্ছ, অথবা কেউই চান্স পাচ্ছ না, এমনটা হবে। সো ফ্রেন্ড সার্কেল চুজ করার ব্যাপারে খুবই সাবধান থাকবা। যারা পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে আসে, এত ভালো রেজাল্ট, এলাকার এত ভালো স্টুডেন্ট, বাট তারপরেও দেখা যায় যে তারা শহরে এসে তাল মেলাতে পারে না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তারা শহরে এসে ভুল ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে। ঠিক আছে, তো ফ্রেন্ড সার্কেলটা খুব সাবধানে চুজ করবা। এই ফ্রেন্ড সার্কেল নিয়েই আমি একটা আলাদা এপিসোড বানাবো, সেদিন কথা বলবো। এরপর আসো, বই পড়ার টাইমিং কিভাবে ঠিক করবা। দেখো, তোমার কলেজ আছে, তোমার বিভিন্ন প্রাইভেট টিউশনই আছে, ঠিক আছে, আবার অনলাইনে অনেকে কোর্স করে। তো এত কিছুর বাইরে তুমি পড়বা কখন? সমস্যা হচ্ছে কলেজ থাকে সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত, প্রাইভেটগুলো থাকে হয় সকালবেলা অথবা বিকালবেলা, অনলাইন ক্লাসগুলো থাকে ভাই রাতে। ঠিক আছে, আমি শহরের স্টুডেন্টদেরকে দেখেছি একটা সাবজেক্টে তারা 2-3টা প্রাইভেট পড়ে। কোনো একটা টিচারের খুব হাইপ চলছে, হাইপ কিভাবে তৈরি করে সেটা আমি আলোচনা করব না, খুব হাইপ চলছে, সবাই মিলে ওখানে ভর্তি হলো, ভর্তি হয়ে বাস খাইলো। এবার শুনলো যে আর এক টিচার খুব ভালো পড়ায়, সবাই মিলে ওখানে গিয়ে ভর্তি হলো, 2টা হলো, 2টা দিয়ে পোষাইলো না, এবার বাসায় নাই আরেকটা। তাহলে একটা সাবজেক্টে যদি ভাই তোমার 2-3টা করে টিচার থাকে, তুমি পড়বা কখন? তো এইসব ক্ষেত্রে তোমার টাইমিং মেনটেনটা খুবই জরুরি। টিচার সিলেক্ট করো তোমার মতো করে। আমি এটুকু বলি যে যে টিচার দীর্ঘ 5-6 বছরের অভিজ্ঞতা নিয়ে পড়াচ্ছে, ঠিক আছে, তারা অবশ্যই সবাই ভালো পড়ায়। তো তুমি টিচার সিলেক্ট করো, কলেজ সিলেক্ট করো। আরেকটা বিষয়, মানে লাইভ এভাবে বলা ঠিক না, তারপরও বলছি যে আমাদের সময়ে আমরা কলেজে যখন পড়েছি, আমাদের কলেজ ছিল মেন, প্রাইভেট ছিল অপশনাল। বাট বর্তমানে প্রাইভেট টিউশনগুলো হয়ে গেছে মেন, কলেজ হয়ে গেছে অপশনাল। ঠিক আছে, তো কলেজের যে তোমার সিলেবাস, হাফ ইয়ারলি, তারপর ইয়ার সেন্স, এই সিলেবাসকে টার্গেট করে তুমি পড়বা। তুমি যে স্যারের কাছে পড়ো, স্যার তো একটা সিলেবাসে পড়াচ্ছে, স্যারের কাছে তোমার কলেজের স্টুডেন্ট শুধু পড়ে না, আরও অনেক কলেজের পড়ে। তুমি স্যারকে কনভিন্স করো যে স্যার আমার কলেজে এই সিলেবাসগুলো আছে, এর ম্যাক্সিমাম পরিমাণ আপনি শেষ করে দেবেন আমাকে। মানে কলেজের সিলেবাস অনুযায়ী আগাও। কলেজে যে স্যাররা ক্লাস নেন, এরা কিন্তু প্রত্যেকেই অনেক ট্যালেন্টেড পারসন। সামহাউ কোনো কারণে স্টুডেন্টরা কলেজে যাইতে আগ্রহ প্রকাশ করে না, এটার অনেক রিজন আছে। ঠিক আছে, বাট মনে রাখবা তোমার কলেজের স্যাররা কিন্তু অনেক ট্যালেন্টেড, তারা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু ওই জায়গায় গেছে। তো অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, হ্যাঁ, টাকা পয়সার জন্য প্রাইভেট পড়তে পারছে না, শুধু কলেজে যায়। ঠিক আছে, কলেজে 200 জন হয়তো বা ক্লাসে 10-12 জন যায়, ওই 10-12 জনের মধ্যে কিন্তু 2-1 জন খুব ভালো করে, এরা ওই টিচারকে ফলো করে। তো যাই হোক, তুমি কলেজ, তুমি প্রাইভেট, এগুলো ভাই ঠিক মতো মেনটেন করো। ঠিক আছে, টাইমিংগুলো মেনটেন করো। তুমি নিজের পড়ার জন্য মিনিমাম সারাদিনে 8 ঘন্টা টাইম রাখো, এটা মিনিমাম টাইম তোমার পড়ার টাইম। এটা না যে প্রাইভেট কলেজ সব মিলে 8 ঘন্টা, না ভাই, এটা না। শুধু ভাই বলছি, আপুদেরকেও বলছি, কারণ শুধু ভাইদেরকে বললে আবার আপুরা মাইন্ড করে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শুধু
কলেজ টাইম প্রাইভেট টাইমের যে পড়াশোনা করছো এটাই পড়া না, ঠিক আছে? তুমি শুধু কন্টেন্ট ভিতরে ঢুকাচ্ছ 10-12টা টিচারের, এটা কাজে লাগবে না। তুমি টেবিলে বসে পড়বা, এটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো টেবিলে 8 ঘন্টা টাইম তুমি বের করো। এখন বলতে পারো যে ভাই আমি কীভাবে বের করব? একটা ছোট তোমাকে ট্রিক্স আমি বলে দিই। তুমি রাত 1টা থেকে শুরু করে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এভাবে করে 24 ঘন্টার একটা সিরিয়াল সাজাও, ঠিক আছে? 24 ঘন্টার একটা সিরিয়াল সাজাও। শনি সোম বুধ সাজাও, রবি মঙ্গল বৃহস্পতি সাজাও, কারণ টিউশনগুলো তো তোমরা এভাবেই নাও। তো এভাবে সাজাই তুমি দেখো, তুমি খোঁজ নিয়ে দেখো যে সারাদিনে তোমার কি পরিমাণ টাইম হাতে ফাঁকা থাকে। তুমি নিজেই দেখতে পাবা সারাদিনে তোমার 10-12 ঘন্টা এমনিতে ফাঁকা থাকে, ঘুম, প্রাইভেট, কলেজ সব কিছু বাদ দিও, ঠিক আছে? 8 ঘন্টা ঘুমাবা, 5 ঘন্টা কলেজ যাবা, 8-5 13 ঘন্টা, প্রাইভেট থাকবে তোমার 2-3 ঘন্টা, ঠিক আছে? বা 4 ঘন্টা থাকবে। তারপরে দেখবা যে 6-7 ঘন্টা মিনিমাম তোমার হাতে থাকছে। কিন্তু এই টাইমটা ওয়েস্ট হয় কীভাবে জানো? তোমার কাছে মনে হয় যে ভাই পড়বো কখন, টাইম তো নাই। সমস্যাটা হলো যে ধরো তুমি একটা প্রাইভেট নিচ্ছ 3টা থেকে 4টা, আর একটা হয়ে গেছে 5টা থেকে 6টা, এই যে মাঝখানে 1 ঘন্টা চলে গেল। এই 1 ঘন্টা না তোমার পড়তে মন চাইবে, এই 1 ঘন্টা তোমার দেখা যাবে ঠিক মতো বাসায়ও যাইতে পারবে না, রেস্টও হবে না, মানে একবারে এলোমেলো অবস্থা। তো প্রাইভেটগুলো তুমি ওভাবে সিলেক্ট করো যে টানা একদিনে 3 ঘন্টা প্রাইভেট রাখলা। আবার অনেক ক্ষেত্রে কলেজ টাইম ছুটি থাকে, কলেজ যত হিউজ পরিমাণ ছুটি পাবা, যতটা ছুটি প্রাইভেট ছাড়া দেয় না, ওই টাইমগুলো কাজে লাগাবা, বন্ধের দিনগুলোকে কাজে লাগাবা। তো এই যে পড়ার টাইম, নিজের পড়ার টাইম তুমি এভাবে বের করো যে 24 ঘন্টায় রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আমি ঘুমাবো, বা রাতে 11টা থেকে 4টা পর্যন্ত ঘুমাবো, ওই টাইমটা কাটা দিলা। 5টা থেকে 6টা আমি অমুক কাজ করব, ব্যস্ত, কাটা দিলা। 6টা থেকে 7টা ফাঁকা, ওটাতে টিক চিহ্ন দিলা। 7টা থেকে 8টা প্রাইভেট, ওটা ক্রস করে দিলা। মানে এভাবে কোন কোন টাইম তুমি ফাঁকা সারাদিনে, এটা আগে খুঁজে বের করো। আমরা রুটিন তৈরি করি না পড়ার, এই রুটিন তৈরি করে পড়াশোনা খুব একটা হয় না। ওই রুটিন তৈরি করার পর খুব বেশি হলে একদিন মানুষ মানে। তো তুমি এই ঘন্টা ওয়াইজ আগে দেখো কতক্ষণ তুমি ফাঁকা, এরপর ওই ফাঁকা টাইমটা 1 ঘন্টা আধা ঘন্টা যদি থাকে ওটাকে মার্জ করার চেষ্টা করো যে কীভাবে ওই ফাঁকা টাইমটা এক জায়গায় করা যায়, ঠিক আছে? এরপরে তুমি আরেকটা টার্গেট নাও যে তুমি সন্ধ্যার পরে পড়তে বসবা, ঠিক আছে? সন্ধ্যার মধ্যে যা কিছু ক্লিয়ার, বাসায় বা মেসে ঢুকে সন্ধ্যার পরে একবারে পড়তে বসবা এবং টানা রাত 11টা পর্যন্ত পড়বা। হ্যাঁ, এর মাঝখানে তোমার টেবিলে খাবার রাখতে পারো টুকটাক খাওয়ার জন্য, ঠিক আছে? টানা পড়া লাগবে ভাই, মানে পড়াশোনাটা না এক টানা করা লাগবে। এমন টানা যে 20 মিনিট 25 মিনিট পড়লাম আবার উঠলাম, এই কাজগুলো যারা করে তাদের পড়াটা আসলে হয় না। তুমি উঠতে পারো, কোমর ব্যথা করছে একটু উঠে দাঁড়াইলা, এটা করতে পারো। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো তোমার ফ্রেন্ড সার্কেল ঠিক করো। দ্বিতীয় কথা, পড়ার টাইমিং ঠিক করো। 3 নম্বর কথা, সারাদিনে তুমি কখন কখন ফ্রি, এই ফ্রি টাইমটা তুমি দেওয়ালে লিখে রাখো যে আমি সারাদিনে শনি সম্পদে অমুক অমুক টাইম ফাঁকা, রবি মঙ্গল বৃহস্পতি অমুক অমুক টাইম ফাঁকা, ঠিক আছে? এরপরে আমাদের অনেক স্টুডেন্টের অভ্যাস বেডে পড়াশোনা করা। বেড থেকে দূরে থাকো। বেডে পড়াশোনা হয় কিন্তু ইফেক্টিভ হয় না। টেবিলে বসো। তুমি যখন টেবিল চেয়ারে বসবা আর টেবিলটা এমনভাবে, মানে চেয়ারটা এমনভাবে সিলেক্ট করবা যেন তোমার পা মাটি পর্যন্ত যায়, এরকম একটা চেয়ার সিলেক্ট করে তুমি পড়তে বসবা। মানে তোমার পা অবশ্যই মাটি টাচ করতে হবে বা মেজে টাচ করতে হবে, এরকম চেয়ারে তুমি পড়তে বসবা। অনেক মনোযোগ আসবে পড়াশোনায়, ঠিক আছে? এরপর আমরা একটু নোটস নিয়ে কথা বলি যে নোট কিভাবে তৈরি করব। আমাদের স্টুডেন্টদের মধ্যে, মানে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট যে পার্থক্যটা আমরা পাই, এটা মূলত তাদের নোট খাতাতে এবং বইয়ে পাই। মানে মূল পার্থক্যটা এই জায়গায় পাই আমরা। আমি কোনো স্টুডেন্টকে আজ পর্যন্ত খারাপ পাই না, স্টুডেন্ট সবাই ভালো, সবাই মেধাবী। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে ক্লাসে এত ভালো বুঝছে কিন্তু পরের দিন তার পরীক্ষার খাতায় ফাঁকা। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো সে হয় বাসায় পড়ার টেবিলে টাইম দেয়নি, অথবা সে বিষয়গুলো মাথাতে করেই নিয়ে চলে গেছে। তুমি মাথাতে করে যা নিয়ে যাবা
তোমার বাসায় যাইতে যাইতে 70% আউট হয়ে যাবে, 30% থাকবে। আর তার উপর তোমাদের পড়াগুলো একদিন পর পর হয়, যেমন শনিবার থাকলে তো পরের বার সোমবার থাকলো, মাঝখানের একদিন তুমি আরও ভুলে যাবে। এরপর খাতা দেখলে অথবা কিছুটা রিকল তুমি করতে পারো। তো এখন এই নোট খাতাটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। নোট খাতা বা নোট বই কীভাবে বানাবা এটা নিয়ে এখন কথা বলবো। তো কথা বলার আগে আমি একটু কয়েকটা কমেন্ট চেক করে আসি, অনেক কমেন্ট চলে আসছে। আবদুল্লাহ আল গালিব বস, থ্যাংক ইউ। আবদুল্লাহ আল গালিব হচ্ছে সামনে যে অনলাইন জগতে কেমিস্ট্রির রাজত্ব করবে সেরকম একটা টিচার, এবং তার পড়ানোর কোয়ালিটি অনলাইন বলি অফলাইন বলি মারাত্মক লেভেলের। আল্লাহর রহমতে কোনো স্টুডেন্ট তার বিরুদ্ধে কোনো নেগেটিভ ফিডব্যাক সেরকম দেয় না, কখনোই দেয় না, সবাই বলে ভাই বস। যাই হোক, আমরা ছেলেটার জন্য দোয়া করি। আবদুল্লাহ গালিব আমার কমেন্ট পড়লেন না, ও ভাই দুঃখিত ভাই, পড়ে ফেললাম তো। জাহিদ ভাই জিজ্ঞেস করছেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কি মেডিকেল এডমিশনে এক্সামে ভালো করা সম্ভব? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে ভালো করা সম্ভব কি না বিষয়টা হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা 2 জায়গাতে চান্স পায়। তো এই সংখ্যাটা আবার খুবই নগণ্য। এটা হলো গড গিফটেড কিছু মেধাবী লাগে তাদের ক্ষেত্রে হয়, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেল এটা খুব একটা হয় না। মানে আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট, আমাদেরকে একমুখী চিন্তা করতে হয় যে আমি হয় মেডিকেল ডিরেকশনে আগাবো অথবা ইঞ্জিনিয়ারিং ডিরেকশনে আগাবো, তাহলে যে কোনো জায়গাতে আমাদের মানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মেডিকেলের ক্ষেত্রে যেটা হয়, মানে ফিজিক্স বা কেমিস্ট্রির যে বিষয়গুলো আছে এগুলো অনেক গভীর থেকে পড়তে হয়, বাট থিওরিটিক্যালি। আর ইঞ্জিনিয়ারিংয়ে সেই বিষয়গুলো পড়তে হয় ম্যাথমেটিক্যালি। তো এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এত কম সময়ে একটা স্টুডেন্ট এত হিউজ তথ্য মাথায় রাখতে পারে না। এজন্য মানে যারা আবার পারে তারা পারে। তো এজন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে এরকম 2 দিকে না গিয়ে একদিকে থাকা ভালো। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ইংলিশটা খুব একটা লাগে না, দেখা যায় যে বুয়েটে তো ইংলিশ আবার ভর্তি পরীক্ষাতে ওরা নেয় না, যার কারণে এই স্টুডেন্টরা ইংলিশের বিষয়ে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু মেডিকেলে হিউজ ইংলিশ লাগে। আমরা এমনভাবে বলি যে মেডিকেলে যে ইংলিশ পারলো সে চান্স পাইলো, এরকমটা অনেক সময় বলে থাকি। কারণ যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে সে বায়োলজি ফাটায় পড়ছে, কেউ কেমিস্ট্রিতে স্ট্রং তো ফিজিক্সে দুর্বল, কেউ ফিজিক্সে স্ট্রং তো কেমিস্ট্রি দুর্বল, সবার ব্যালেন্স হয়ে যায়। মাঝখান থেকে সাধারণ জ্ঞান আর ইংলিশ এই দুইটাতে এসে ডিফারেন্সগুলো হওয়া শুরু হয়, ইংলিশটাতে মেনলি হয়। তো দেখা যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা তো সাধারণ জ্ঞানে টাইম দিতে পারছে না বা দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে তারা ইংলিশে টাইম দিচ্ছে না, দেখা যায় যে একটু টাফ হয়ে যায়। বাট কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার থেকে ওভাবে আগায় যে ফার্স্ট ইয়ার থেকে সে সাধারণ জ্ঞান পড়ছে, সে ইংলিশ পড়ছে, সে ম্যাথমেটিক্যালি স্ট্রং হচ্ছে, সে বায়োলজি ঠিক মতো পড়ছে, হ্যাঁ এটা সম্ভব। বাট আমাদের ব্যক্তিগত সাজেশন থাকে যে এটা স্টুডেন্টের জন্য রিস্ক হয়ে যায়, তখন দেখা যাবে যে না এটা হবে না ওটা হবে। আচ্ছা, তবে সম্ভব। অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি যে হয়েছে, এবং আমারই এমন অনেক স্টুডেন্ট আছে মেডিকেলে প্রিপারেশন নিয়েছে, পরে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে মেডিকেলে ভর্তি হয়ে গেছে, এমন হিউজ এক্সাম্পল আছে। আচ্ছা, ব্যাচে ফ্রেন্ড নাই বলে অনেকে ওই ব্যাচে পড়ে না। হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই মারাত্মক ব্যাপার, যে দেখা যাচ্ছে তোমার ফ্রেন্ড আরেক ব্যাচে পড়ছে, তুমি এই স্যারের কাছে ভর্তি হয়েছো, এখানে তোমার ফ্রেন্ডরা নাই, তুমি চলে গেছো আরেক স্যারের কাছে। গালিব এই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছে। তো এক্ষেত্রে একটা সুবিধা হয় যে হয় সব ফ্রেন্ড মিলে পাস খায়, দুঃখ থাকে না, তখন রেজাল্টের পরে বলতে পারে বাপ মাকে, দেখো ওও তো খারাপ করছে, ঠিক আছে, তখন আর দুঃখটা থাকে না যে সবাই মিলে বাস খেলাম। আবার অনেক সময় এমন হয় যে না সবাই মিলে ভালো করলো, তবে বাস খাওয়ার সংখ্যাটাই বেশি। আচ্ছা, কলেজ টিচারদের কি করার ভাই, ক্লাস শুরুর আগে তো অর্ধেক বই শেষ করে ফেলে পোলাবান। না, এটা ঠিক যে দেখা যাচ্ছে যে কলেজের স্যাররা যেখান থেকে শুরু করবে
ওই টপিকগুলো অলরেডি তারা এসএসসির পরে পিএইচডি করে ফেলে। যেমন আমার নিজেরই ফার্স্ট ইয়ারের 2টা ব্যাচে ভেক্টর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, গতিবিদ্যা চলছে, মানে গতিবিদ্যা রানিং। এখন কলেজ শুরু করতে করতে গতিবিদ্যা শেষ হয়ে যাবে, দেখা যাবে যেমন নিউটনের বলবিদ্যা হয়তো বা চলে গেছে। তো কলেজ যখন শুরু হবে, কলেজের ক্ষেত্রে আরেকটা সমস্যা স্টুডেন্টরা পড়ে, যার কারণে স্টুডেন্টরা অনেক সময় কলেজের প্রতি আগ্রহ হারায় ফেলে। সেটা হলো কলেজের টিচার থাকে 2-3 জন, এক টিচার ভেক্টর ধরে, এক টিচার কাজ অধ্যায় ধরে, আর এক টিচার আদর্শ গ্যাস অধ্যায় ধরে। ফিজিক্স নিয়ে বলছি, মানে 3 জন 3 টপিক থেকে শুরু করে। এখন যে স্টুডেন্টের ভেক্টর এবং নিউটনিয়ান বলবিদ্যা শেষ হয়নি, সে যখন কাজ পড়তে যাবে সে তো পাগল হয়ে যাবে। কারণ ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা এগুলোর মিক্সিং দিয়েই তো আমাদের কাজ অধ্যায়ের হিউজ পড়াশোনা। তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কাজ অধ্যায়ের ক্লাসটাতে যাইতে চাচ্ছে না। আবার কাজ অধ্যায়ে গ্যাপ পড়ে যাওয়ার কারণে ফিজিক্স মানেই তো কাজ। একটা ইঞ্জিনিয়ারের টার্গেট কি লাইফে? সে বিভিন্ন জায়গা থেকে কাজ বের করবে, কাজ করাবে, হিট দিয়ে কাজ করাবে, মেশিন ঘুরায় কাজ করাবে। আমাদের কাজই মেইন। দেখা যাচ্ছে কাজ থেকে সে আর বাকি অধ্যায়গুলোতে সে আবার মানে আমরা বলি যে বাস খেয়ে গেল। তো এটা একটা কলেজের স্যারদের মানে কেন হয়তো বা তাড়াতাড়ি কোর্স শেষ করার একটা বিষয় থাকে। কিন্তু যদি এমনটা হতো যে এক টিচার প্রয়োজনে টানা ক্লাস নিয়ে একটা অধ্যায় শেষ করুক, দেন আরেকজন টিচার এসে টানা ক্লাস নিয়ে আরেকটা অধ্যায় শেষ করুক, তো এরকমটা করলে স্টুডেন্টদের জন্য সুবিধা হয়, একটা সিরিয়াল থাকে। তো কলেজগুলোতে এই জিনিসটা থাকার কারণে আস্তে আস্তে স্টুডেন্টদের কলেজের প্রতি আগ্রহ হারায় যাচ্ছে। আমরা চাই যে সরকার এই বিষয়টাতে নজর দিক, যে এভাবে পড়াইলে আসলে একটা স্টুডেন্ট কলেজের প্রতি আগ্রহ হারাই ফেলছে। আচ্ছা, এখন আমরা কথা বলি একটু নোটস নিয়ে। আসলে লাইভটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, একটু কথা বলবো নোটস নিয়ে। দেখো মারুফ, এই ফ্যানটা অফ করে দাও, এই ফ্যানের সাউন্ড তো ডিস্টার্ব করে, আমাদের খেয়াল রাখা লাগতো। আচ্ছা, নোট খাতা। দেখো তোমার খাতা থাকবে কয়েকটা, ভালো করে মনে রাখো। 1 ক্লাস খাতা, 2 ক্লাসের হোমওয়ার্ক খাতা, 3 রাফ খাতা। ক্লাস খাতা, হোমওয়ার্ক খাতা, রাফ খাতা। রাফ খাতা থাকবে বাসায়। ক্লাস খাতা মানে টিচার তোমাকে যা যা পড়াচ্ছে ওখানে শুধু টিচারের আলোচনায় থাকবে। 2 হোমওয়ার্ক খাতা, টিচার তোমাকে যে হোমওয়ার্কগুলো দিল সেটা কখনোই ক্লাস খাতায় তোলা যাবে না, সেটা থাকবে তোমার হোমওয়ার্ক খাতায়। 3 নম্বর রাফ খাতা, তুমি যদি কোনো পড়া রিভাইজ করতে চাও, কখনো তুমি যদি টিচারের বাইরে গিয়ে কিছু পড়তে চাও, রিভাইজ করতে চাও, প্র্যাকটিস করতে চাও, সেটা থাকবে তোমার রাফ খাতায়। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তুমি একটা নোট খাতা বানাবা অথবা নোট বই বানাবা। তো নোট খাতা বানাবা নাকি নোট বই বানাবা এটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? তো আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টদেরকে ইনসিস্ট করি যে তুমি একটা নোট খাতা বানাও এবং একটা নোট বই বানাও। নোট বই মানে কি, দেখো মার্কেটে তো অনেক বই অ্যাভেলেবল আছে। তোমরা সমস্যায় পড়ো যে কলেজের স্যার এক বই পড়ায়, প্রাইভেটের স্যার আরেক বই পড়ায়, এটা একটা সমস্যা হয়ে যায়। বাট তারপরেও বই তো সবই ভালো। তুমি যে কোনো একটা বইকে মেন টার্গেট নাও যে এই বইটা হলো আমার মোস্ট প্রায়োরিটির বই, আমি সারা জীবন বা যতদিন ইন্টারমিডিয়েট লাইফে আছি ততদিন এই বইটা পড়বো। এবং মজার বিষয় শুধু ইন্টারমিডিয়েটে না, তুমি যখন অনার্সে পড়বা, তুমি যদি অনার্স লেভেলে সায়েন্সে আবার থেকে যাও, তাহলে এই বইগুলো তোমার অনার্সেও হেল্প করবে। কারণ অনার্সের প্রথম 2 সেমিস্টারের কোর্স মানে অনেক মিল পাবা তোমার ইন্টারের সাথে। আবার তুমি যদি লাইফে টিউশনি করো তখন তো লাগবে। আচ্ছা, তাহলে নোট বই মানে মূল যে বইটা, ওই বইটা হলো তোমার নোট বইয়ের মতো। তো আমাদের বইগুলোতে একটা সমস্যা আমরা অনেক সময় ফেস করি, স্টুডেন্টরা আমাদেরকে বলে যে ভাই বইয়ের টপিকগুলো না একটু এলোমেলোভাবে সাজানো, মানে একটু সিরিয়াল নাই, এই কোন টপিকের পর কোন টপিক, এটা একটা কিন্তু সমস্যা থাকে, অনেকে বলে। তো তুমি কি করবা, টিচার তোমাকে ক্লাস করাইলো, আমরা ব্যক্তিগতভাবে যেটা দেখি সেটা যেখানকারই টিচারে হোক সাধারণত কোনো একটা বই ফলো করতে পারে না। কেন পারে না? কারণ ক্লাসে সবাই একই টাইপের বই কেনে না, ভিন্ন ভিন্ন টাইপের বই কেনে, ঠিক আছে? এজন্য
টিচাররা কোনো একটা নির্দিষ্ট বই ফলো করতে বললেও দেখা যায় যে কেউ না কেউ আলাদা বই কিনবেই। তো এই জন্য টিচাররা বই ধরে ধরে আগাইতে পারে না। এখন কিভাবে তুমি এগুলো ব্যালেন্স করবা? তুমি যে কোনো একটা বইকে আগে মেইন করো, ঠিক আছে? যে কোনো একটা বইকে তুমি মেইন করো। তুমি কি করবা, তোমার ক্লাসে টিচার যেটা পড়াইলো তুমি রুমে যাবা, রুমে গিয়ে ওই টপিকটা খুঁজে বের করবা যে বইয়ের কোথায় আছে। কারণ টিচাররা যখন পড়ায় উপরে তো হেডলাইন দেয়, ওই হেডলাইন মিলাই তুমি বইটা দেখবা যে কোথায় পড়াইলো। এখন তুমি ওই বইটার মানে ওই দিন ক্লাসের পরে তো তুমি পড়েছো, ওই দিন তুমি ওই টপিকটা বই থেকে পড়ার চেষ্টা করো। বই থেকে পড়ার সময় তুমি দেখো যে কোন লাইনগুলো তুমি বুঝতে পারছো, কোন লাইনগুলো তুমি বুঝতে পারছো না। দেখো তুমি যেহেতু ফার্স্ট টাইম পড়ছো, তুমি কিন্তু জানো না কোন লাইনটা ইম্পর্টেন্ট কোন লাইনটা ইম্পর্টেন্ট না। কারণ আমরা সাধারণত ইম্পর্টেন্ট বলতে সেটাই বুঝি যেটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? বই তো প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, নাহলে তো বই দিত না। বাট আমরা ইম্পর্টেন্ট বলতে বুঝি যে কোনটা পরীক্ষায় আসবে সেটা আইডেন্টিফাই করা। তুমি তো এখনই জানো না যে কোনটা ইম্পর্টেন্ট, এই জন্য প্রথমে দাগাদাগি চিন্তাবাদ। তুমি পেন্সিল দিয়ে শুধু দাগাবা যে এই লাইনটা আমি বুঝলাম না, পেন্সিল দিয়ে দাগায় রাখলাম, পড়লা পড়তে গিয়ে দেখলা যে তোমার প্রাইভেট টিচার বা তোমার কলেজের স্যার তোমাকে কোনো একটা লাইন বেশি বলেছে এখানে, যেটা তোমার ক্লাস খাতায় আছে কিন্তু বই নেই, ঠিক আছে? তখন তুমি কি করবা, ওই টপিকটা যদি ছোট হয় তাহলে বইয়ের পাশে ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখবা, পেন্সিলের ইউজ বেশি করবা, পেন্সিলটা দিয়ে সুন্দর করে ওটা লিখে রাখবা। আচ্ছা, এরপরে তুমি দেখলা যে ওখানে ওই টপিকের উপরে যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, ওই টপিকের উপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো বইয়ের সাথে যে কয়টা আছে তোমার প্রাইভেট টিচার দুই একটা বেশি করাইছে। তখন তুমি কি করলা, অতগুলো ম্যাথ তো তুমি আর বইয়ে তুলতে পারবে না। তখন তুমি কি করবা, তোমার যে নোট খাতা তুমি বানাইছো, ঠিক আছে, তোমার নোট খাতা, তারপর তোমার কি বলে ক্লাস খাতা, এদের যে পেজগুলো থাকে না, পেজ নাম্বারিং করবা, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। স্টুডেন্ট কিন্তু এই কাজটা করে না। 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার, এভাবে তুমি পেজ নাম্বারিং করবা, ঠিক আছে? নোট খাতাতেও সেম পেজ নাম্বারিং করবা। এরপরে তুমি তোমার ওই যে মূল বইটা দেখলা যে 2টা ম্যাথ এক্সট্রা আছে, তুমি কি করলা, তোমার ওই বইয়ের পাশে লিখে দিলা নোট খাতা n.k, নোট খাতা পেজ নাম্বার এত, ঠিক আছে? এরপর তুমি স্যাররা যে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো ট্রাই করলা। স্যাররা যে হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো অনেক সময় বইয়ে থাকে, অনেক সময় থাকে না। সেগুলো কি করবা, তুমি আবার ওভাবে করে হয় নোট খাতায় তুলবা বা বইয়ে তুলবা, তোমার যেখানে সুবিধা হয়। বইয়ে বেশি তথ্য তোলা যাবে না, যেগুলো বেশি তথ্যের জিনিস সেগুলো তুমি নোট খাতায় তুলবা এবং ছোট ছোট করে লিখবা। সর্বোচ্চ চেষ্টা করবা কালার পেন ইউজ না করার, কারণ এগুলো তোমাকে দীর্ঘমেয়াদে লাগবে। কালার পেজ ইউজ করলে পেজগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে ওই বইয়ের প্রতি পড়তে আগ্রহ থাকে না। তোমরা জানো যে একটা বই সুন্দর বা একটা খাতা সুন্দর না হলে ওটার প্রতি আমাদের আগ্রহ থাকে না। তো সুন্দর করে তুমি ওটাকে সাজা নিলাম, বইয়ের পেজ নাম্বার সহ লিখে নিলা, ঠিক আছে? ওই টপিক তোমার শেষ হলো। পরের দিন টিচার আরেক টপিক পড়ালো, যে সাবজেক্টেরই হোক, তোমার ওই বইটাই মেইন, সাথে এই খাতাগুলো থাকবে। ওই বইটাতে তুমি ওই টপিকের টিচার কি পড়াইছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আসে যে ভাই আমি কি একদিনে একটা বই পড়বো নাকি অনেকগুলো বই পড়বো? দেখো, তুমি যদি একটা বই পড়ো তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার অন্য একটা বইয়ের 95% ক্লিয়ার হয়ে গেছে। অন্য একটা বই তুমি 5%ও ডিফারেন্স পাবা না, ঠিক আছে? হাতে কোনো 2-1টা ম্যাথ সংখ্যা চেঞ্জ করা থাকে, একটু ঘটনা চেঞ্জ করা থাকে, এইটুকুই। তার মানে তুমি একটা বই কমপ্লিট করতে পেরেছো, তার মানে তোমার অন্যান্য বই সবই কমপ্লিট হয়ে আছে। হ্যাঁ, তারপরেও যদি মন চায় যে দেখি তো অন্য বই কিছু আছে কিনা, বা এই ম্যাথটাকে অন্য কোনো ভাষায় লেখা আছে কিনা, কারণ আমার তো ভাষা বুঝতে সমস্যা হয়, তখন তুমি আরেকটা বই ফলো করতে পারো। তবে ওই বইটা তোমার অপশনাল। ওই বইয়ে তুমি আরেকটা টপিক বের করলা, এটা কিন্তু আগে তোমার ক্লিয়ার হলো, ঠিক আছে? এই টপিকে তুমি টিচারের কাছে পরীক্ষা দিয়ে ফেলেছো। তখন তুমি কোনো একটা ফাঁকা সময় বসে তুমি দেখলা যে দেখি তো এই বইয়ে এক্সট্রা কিছু আছে নাকি ওই টপিকে। তখন দেখলা যে একটা মাত্র এক্সট্রা আছে ভিন্ন ভাষায়, তখন তুমি ওটা নোট খাতায় তুললা, ঠিক আছে? আমাদের স্টুডেন্টরা নোট খাতা বানায় কীভাবে? নোট খাতাতে তারা বইয়ে যা আছে তাও তোলে, টিচার ক্লাসে যা পড়াইছে তাও তোলে, আলটিমেট দেখা যায় নোট খাতায় বিশাল হয়ে যায়, বা এত তুলতে তাদের হিউজ একটা টাইম ওয়েস্ট হয়। এখানে তোমাকে টাইম বের করতে হবে। নোট খাতায় কোনটা তুলবা? যেটা তোমার বইয়ে নাই, যেটা তোমার ক্লাস খাতায় নাই, ঠিক আছে? কারণ তোমার ক্লাস খাতা আছে, তোমার নোট খাতা আছে, তোমার বই আছে,
বইয়ে ওই টপিকে তুমি পেজ নাম্বারগুলো লিখে যাচ্ছ। সেকেন্ড একটা বই তুমি পড়ছো, কোনো একটা ম্যাথ যদি পাও এক্সট্রা, তাহলে সুন্দর করে ছোট করে নিয়ে আসে নোট খাতায় উঠে দাও, আর বইয়ে পেজ নাম্বারটা লিখে দাও। এখন ভবিষ্যতে কি হবে, যারা এই নোটটা বানায় নাই তাদের কি হবে জানো, তারা পরীক্ষার আগে সব খাতা খুঁজবে, এক জায়গায় তো অনেক খাতা আছে, এই খাতা ও খাতা হ্যান ত্যান খাতা খুঁজবে, কোন পৃষ্ঠায় আছে, হিউজ একটা টাইম তারা ওয়েস্ট করবে। তারা ভাবছে ভাই খাতা খুঁজতে কতক্ষণ লাগে, কিন্তু মাথায় রাখবে এই খাতা খুঁজতে অনেক সময় লাগে। একটা ছোট এক্সাম্পল দিই, আমরা যে বৃত্ত ভরাট করি না, আমার কাছে একটা কলম আছে ম্যাটাডোর পিন পয়েন্ট কলম। আমি স্টুডেন্টদেরকে বলি এই কলম ব্যবহার করে তুমি কোনো বড় পরীক্ষার বৃত্ত ভরাট করবা না। তুমি কি করবা, মোটা পেন যেগুলো, মোটা বল পয়েন্ট যেগুলো মোটা কালি মোটা মোটা লেখা হয়, ওই কলমগুলো ইউজ করবা। তুমি বলতে পারো যে ভাই একটা বৃত্ত ভরাট করতে কি এমন হয়, আমি যেটা হিসাব করে দেখেছি যে একটা বৃত্ত ভরাট করতে 8 থেকে 9 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগে অনেক ক্ষেত্রে। এবং তোমরা তো পরীক্ষার সময় সাবধানে বৃত্ত ভরাট করবা, তখন দেখা যাবে তোমার 12 সেকেন্ড পর্যন্ত লেগে যাবে। বাট তুমি যদি ওই বল পয়েন্ট কলমগুলো ব্যবহার করো, তুমি প্রত্যেকটা থেকে মানে তোমার 7-8 সেকেন্ডে হয়ে যাবে। তার মানে কি, তুমি মিনিমাম 4 সেকেন্ড ঊর্ধ্বে 5 সেকেন্ড 6 সেকেন্ড সেভ করছো। 5 সেকেন্ডও যদি গড়ে ধরি একটা এমসিকিউ তুমি সেভ করছো, মেডিকেলে 100টা এমসিকিউ থাকে, তার মানে তোমার 500 সেকেন্ড সেভ। খেয়াল করো, 500 সেকেন্ড পরীক্ষার হলে হিউজ। 600 সেকেন্ড মানে প্রায় 10 মিনিট অন্যদের থেকে তুমি পাচ্ছ শুধু বৃত্ত ভরাটার জায়গায়। তো এরকম খাতা উল্টাইতে পাল্টাইতে যে টাইমটা ওয়েস্ট হয় সেটাই কিন্তু বিশাল। বাট তুমি যদি এখন থেকে গুছায় যাও, তুমি যে কোনো পরীক্ষার আগে শুধু তোমার ওই নোট বইটা খুলবা, মূল বইটা খুলবা, খুলে কোনো একটা টপিক যখন তুমি পড়বা, তোমার পাশেই কিন্তু লেখা আছে যে নোট খাতা এত নম্বর পেজ, ঝট করে নোট খাতাটা বের করলা। নোট খাতাগুলো তুমি আলাদা রেখেছো, ফিজিক্স কেমিস্ট্রি নোট খাতাগুলো এক জায়গায়, ক্লাস খাতাগুলো এক জায়গায়, আর রাফ খাতা হোমওয়ার্ক খাতাগুলো তুমি ফেলে দাও, ওগুলো তো প্রয়োজন নেই। তখন দেখা যাবে যে খুবই কম সময়ে তুমি ওগুলো বের করতে পারছো, খুঁজে খুঁজে পাচ্ছ, যে কোনো জিনিস তোমার হাতের নাগালে থাকছে। আচ্ছা, তো এই নোট বই তৈরির যে কনসেপ্টটা, এটা অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করবা, ধৈর্য ধরে রেগুলার এই কাজটা করবা। ঠিক আছে, তুমি যদি রেগুলার করো, একটা সময় অন্যদের থেকে তুমি দিনে 1-1.5 ঘন্টা করে বেশি টাইম পাবা। ঠিক আছে, যখন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমার কোনো কিছু খোঁজা লাগবে না। ঠিক আছে, তুমি যে কোনো বিষয়ে তুমি ঝটঝট করে সব কিছু খুঁজে পাবা। আচ্ছা, যাই হোক, আমরা একটু কমেন্টের দিকে আগাই। আসাদুল্লাহ গালিব, ছেলে আবদুল্লাহ গালিব, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের জন্য ভিন্ন ভিন্ন রাইটারের বইয়ের বিষয়ে কিছু বলেন ভাই। ভিন্ন ভিন্ন রাইটারের বই, আমি যদি ফিজিক্সের কথা বলি, মানে আমি আমার কথা যদি বলি, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন রাইটারের বইয়ের প্রয়োজনীয়তা আমি দেখি না। ঠিক আছে, কিছু কিছু বইয়ের অনেক হাইপ আছে। ঠিক আছে, তো আমি জানি যে তুমি সেই বই কিনবাই, আর এই হাইপগুলো তোলা হয় অনেক কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে ওই যে তোমাকে পড়াচ্ছে সে নিজে ওই বই পড়ে আসছে, যার কারণে সে ওই বইয়ের কোথায় কী আছে সব কিছু জানে, তোমাকে তার বলতে সুবিধা হবে, এজন্য ফলো করে। আবার দেখা যায় যে, বললাম তো, একটা বই যখন তুমি কমপ্লিট করবে, আর একটা বই তো সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে আছে। সো আলাদা আলাদা বইয়ের বিষয়টা আমি ফিজিক্সের ক্ষেত্রে দেখি না। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে একটা বই ফলো করলেই কাজ হয়ে যায়, সেটা ইঞ্জিনিয়ারিং হোক আর সেটা মেডিকেল হোক, একটা বই যথেষ্ট। বাট একটা বইয়ের পড়ার মধ্যে একটু ডিফারেন্স আছে, যে তুমি কোন দিকে ফোকাসটা বেশি দিবা, তুমি থিওরির দিকে বেশি ফোকাস দিবা নাকি ম্যাথের দিকে বেশি ফোকাস দিবা। যেমন অনেক সময় আমাদেরকে বিভিন্ন পদার্থের ঘনত্ব মুখস্থ করতে হয়, বাট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ঘনত্ব মুখস্থ করতে হয় না। আবার অনেক সময় আপেক্ষিক তাপ মুখস্থ করতে হয়, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলো মুখস্থ করতে হয় না, এদেরকে আপেক্ষিক তাপের ম্যাথ প্র্যাকটিস করতে হয়। তো এই যে ডিফারেন্সগুলো থাকে কিছু, দেখা যাচ্ছে যে এরা সূত্র দিয়ে ম্যাথ করছে, 2-3টে সূত্র একসাথে ব্যবহার করে ম্যাথ করছে, আর মেডিকেলে ওই সূত্র থেকে সম্পর্ক জিজ্ঞাসা করছে, এদের সম্পর্ক কেমন হবে, এদের গ্রাফ কেমন হবে, মানে একই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে কিন্তু, বাট ভিন্ন স্টাইলে। এই স্টাইলগুলো প্র্যাকটিস করার জন্যই আমাদের একটা হিউজ টাইম লাগে, এই টাইমটা দুই দিকে দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আচ্ছা, কে যেন এংরি রিয়াক্ট দিচ্ছে, মনে হয় বহুক্ষণ ধরে কথা বলছে এই জন্য এংরি রিয়াক্ট করছে। আচ্ছা, যাই হোক, এখন যাই হোক, লাইভ নিয়ে আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ টাইম নিয়ে ফেলেছি তোমাদের। আমি এখন শেষে কিছু পয়েন্ট নোট করে রেখেছি তোমাদের জন্য, সেগুলো একটু বলবো। যে তোমরা টানা অনেকক্ষণ পড়ার চেষ্টা করবা। খেয়াল করো, আমি যে কথাগুলো বলছি
এগুলো পারলে আলাদা করে তোমরা ভিডিওটা সেভ করে রাখবা। টানা অনেকক্ষণ বই পড়তে হবে, একটা নিরিবিলি পরিবেশে বই পড়া লাগবে। তারপরে হচ্ছে ফোন থেকে দূরে থাকতে হবে, পড়ার সময় ফোন অনেক দূরে রাখতে হবে। এরপর হচ্ছে যে অনলাইন অফলাইন সমন্বয় করে পড়া। হ্যাঁ, অনলাইন অফলাইন সমন্বয় করে পড়া লাগবে তোমাকে, কারণ অনলাইনে তোমার ক্লাস মিস গেছে, সেটা তুমি অনলাইনে অফলাইনে টিচারের ক্লাস মিস করে ফেলেছো, সেটা অনলাইনে দেখতে পারো। এরকম অনেক কিছু প্রয়োজন পড়ে। সো দুটো সুন্দর সমন্বয় করে তোমাকে পড়তে হবে। তারপর যে টিচারদেরকে সিলেক্ট করছো, তুমি যে টিচারদেরকে সিলেক্ট করে দিচ্ছ তোমার অফলাইনের জন্য বা অনলাইনের জন্য, তাদের গাইডলাইনগুলো তুমি রেগুলার ফলো করো, ঠিক আছে? যাই হোক, আমাদের ওয়াকিল আহমেদ, বস টিচার ম্যাথের ওয়াকিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ওয়াকিল আহমেদ আমাদের ইবিডির ফেমাস একজন ম্যাথ টিচার। সে শুধু ইবিডির সম্পদ না, সে দেশের সম্পদ ইনশাল্লাহ। পড়ো, বুঝছো? পড়ো, রিভাইজ করো, বারবার রিভাইজ করো, ফ্রেন্ড সার্কেল গুছাও, একটানা পড়ো, এই কথাগুলো কিন্তু বারবার আসছে। তো আমাদের নোট খাতা নিয়ে আমি যে সাজেশনটা দিলাম, যদি এভাবে একটা নোট বানাইতে পারো তাহলে তোমার লাইফে হিউজ টাইম তুমি পাওয়া পড়াশোনা করার। যারা ভালো স্টুডেন্ট তারা ওই যে খাতা খুঁজে খুঁজে, বই খুঁজে খুঁজে পরীক্ষার আগে 2-3টে বই নিয়ে তারা বসে না, তারা একটা বই নিয়েই বসে, ওই বইটার উপরেই তারা হেফজ করে, ওই বইটার উপরেই তারা সব কিছু প্র্যাকটিস করে। তো যাই হোক, আমরা আজকের লাইভ এখানে শেষ করছি। পরবর্তীতে হয়তো বা আবার দেখা হবে তোমাদের সঙ্গে, কোনো বিষয়ে কোনো টপিকে কথা হবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।